কথায় আছে এ সোলজার ইজ নেভার অফ ডিউটি। তার মানে হচ্ছে একজন সৈনিক তার অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার অর্জিত স্কিল কখনোই জমা দেয় না। কথাটা কেন বললাম তার আগে একটু ছোট্ট করে বলি। ধরুন আপনি জীবনের সব ঝামেলা থেকে দূরে শান্তিতে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনি পেয়ে গেলেন এক গাদা সোনা, যা দিয়ে আপনার বাকি জীবনটা রাজার মতো কেটে যাবে। কিন্তু আপনার সেই সুখ কেড়ে নিতে হাজির হলো একদল নির্দয় হিংস্র শয়তান। আপনি কি করবেন? সবকিছু ছেড়ে দিয়ে পালাবেন নাকি রুখে দাঁড়াবেন? আমাদের আজকের গল্পের নায়ক ঠিক দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। একজন সাধারণ দেখতে বৃদ্ধ যার শান্ত জীবনে আগুন লাগিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদল নাৎসি সেনা। কিন্তু তারা এটা জানতো না যে ঘুমন্ত সিংহকে তারা জাগিয়ে তুলেছে। সে একাই একটা ইতিহাস লিখে ফেলার ক্ষমতা রাখে। তার জেদ আর অদম্য সাহস আর হার না মানার মানসিকতার এক মহাকাব্য আজকের এই গল্প। তো আর দেরি কেন, চলুন ডুব দেওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের জগতে। পুরো গল্প জুড়ে আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। আর আমাদের আজকের গল্পের নাম সিসু। গল্পের শুরুতেই আমাদেরকে 1944 সালের ফিনল্যান্ডকে দেখানো হয়। বিশ্বযুদ্ধ এখন শেষের দিকে, তাই সব সৈনিক নিজ নিজ দেশে চলে যাচ্ছিল। আর এজন্য নাজি সৈনিকদেরকেও ফিনল্যান্ড ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। নাজি আর্মি মূলত জার্মানি মিলিটারি, আর যাদের চিফ ছিল অ্যাডলফ হিটলার। নাজিরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বেপরোয়া আর্মি। তারা যুদ্ধনীতির কোনো পরোয়া করত না, বাদ বিচার ছাড়াই গুম খুন ধর্ষণ করত। আর এজন্য অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের দায় জার্মানিকেও নিতে হয়েছিল, সাথে ভর্তুকিও দিতে হয়েছিল। যাই হোক, আমরা দেখতে পাই তারা যখন ফিনল্যান্ড ছেড়ে নিজেদের দেশের দিকে যাচ্ছিল আর তাদের চলার পথে যা যা পাচ্ছিল সব ধ্বংস করতে করতে যাচ্ছে। রাস্তা, পুল, সেতু, কালভার্ট, এমনকি চলার পথে মানুষদেরকেও হত্যা করছিল তারা। এরপর আমরা ফিনল্যান্ডের নির্জন পাহাড়ি এলাকায় একজন বয়স্ক লোককে দেখতে পাই। এনার নাম কর্পি, আর উনি একজন ফিনিশ কমান্ডো ছিলেন। সে এখন চাকরি ছেড়ে শান্তির জীবনে ফিরে যেতে চায়। তার এখন এই যুদ্ধ মারামারি আর ভালো লাগে না, আর এজন্য সে যুদ্ধ শেষে তার সব থেকে বিশ্বস্ত কুকুর আর একটা ঘোড়া নিয়ে নির্জন বনে একাই বসবাস করতে শুরু করে। তো আমরা দেখতে পাই একদিন সে নদীর পানিতে কিছু সোনা ছোট ছোট টুকরা খুঁজে পায়। এটা দেখে সে বুঝতে পারে নদীর আশেপাশেও কোথাও সোনার খনি আছে। সে মাইনিং এর ব্যাপারেও অনেক দক্ষ ছিল, এজন্য নদীর স্রোত অনুসরণ করে সামনে এগিয়ে গিয়ে মাটি খোঁড়া শুরু করে। আর সে এভাবে প্রতিদিন নদীর তীর ধরে বিভিন্ন জায়গায় গর্ত করতে থাকে, কারণ যেহেতু সোনার নুড়ি পাথর পানিতে ভেসে আসছে, তার মানে পানির উজানের দিকে কোথাও সোনার খনি বা মজুদ থাকতে পারে। এভাবে কয়েকদিন গর্ত খোঁড়ার পর অবশেষে সে একটা সোনার খনি খুঁজে পায়। প্রথমে তো এত সোনা এক জায়গায় দেখে সে তার চোখে বিশ্বাসই করতে পারছে না। এমনকি এত সোনা দেখে সে খুশিতে কাঁদতে শুরু করে, কারণ এই সোনা তার ভাগ্য পরিবর্তন করে দেবে। কর্পি সেখানকার সব সোনা উঠিয়ে তার তাঁবুতে নিয়ে রাখে, আর সে সারা রাত তার রাইফেল হাতে নিয়ে সোনার পাশেই বসে থাকে, যাতে তার সোনা কেউ চুরি করতে না পারে। পরের দিন সকালে কর্পি তার সব সোনা একটা ব্যাগে ভরে নিয়ে ঘোড়ায় চাপিয়ে দেয়, আর সে ঘোড়ার উপরে বসে আনন্দে সেখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার সব থেকে কাছের বন্ধু মানে তার কুকুরটাও তার পিছু পিছু দৌড়াতে থাকে। কর্পির কুকুরটা কিন্তু দেখতে ভালোই কিউট। কয়েক ঘন্টা চলার পর রাস্তায় নাজি সেনাদের একটা দল তার সামনে চলে আসে, আর তাদের কমান্ডারের নাম ছিল ব্রুনো। ব্রুনো সৈন্যদেরকে নিয়ে এই রাস্তা ধরে দেশের দিকে বের হচ্ছিল। তাদের সাথে অস্ত্র, বোমা সহ কয়েকটা গাড়ি ছিল, আর একটা বিধ্বংসী ট্যাঙ্কও ছিল। ব্রুনোকে দেখলেই বোঝা যায় সে কতটা হিংস্র। চোখ, চেহারা সবকিছুই যেন আগুনের গোলার মতো। ট্যাঙ্ক ভর্তি গোলা বারুদ ছাড়াও তাদের গাড়িতে কিছু ফিনিশ যুবতী মেয়ে ছিল, যাদেরকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর শুধু তাই না, তারা এই মেয়েগুলোর সাথে সব ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এমন সময় আমরা উলফ নামের একজন সৈনিককে দেখতে পাই, যে মাত্রই একটা মেয়ের উপর অত্যাচার করে গাড়ির বাইরে বের হয়ে আসে। এদিকে বাইরে তখন কর্পি ব্রুনোর ঠিক পাশ দিয়ে যাচ্ছিল। ব্রুনো তখন ট্যাঙ্কের উপরে বসেছিল। কর্পি ব্রুনোর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘোড়ায় চড়ে এগোতে থাকে। ঠিক তখনই উলফ ট্যাঙ্কের উপরে উঠে আসে, আর কর্পিকে মারার জন্য তার দিকে স্নাইপার তাক করে। কিন্তু ব্রুনো তাকে থামিয়ে দেয় আর বলে, ছেড়ে দাও, কারণ লোকটা এমনিতেও কিছুক্ষণ পরেই মরবে। আসলে তাদের পেছনেই নাজি সেনাদের আরেকটা গাড়ি আসছিল। এরপর কর্পি নিজের মতো এগোতে থাকে। রাস্তার পাশে এসে অনেকগুলো লাশ দেখতে পায়। নাজিরা ফিনল্যান্ডের সাধারণ মানুষদেরকে মেরে রাস্তার বিদ্যুতের খাম্বায় ঝুলিয়ে রেখেছে। তারা সামনে যাদেরকে পাচ্ছে তাদেরকেই হত্যা করছিল। কিন্তু কর্পির এই লাশগুলোর জন্য কোনো আফসোস হয় না, কারণ সে যুদ্ধের সময় নিজেই অনেক মানুষ হত্যা করেছিল। আর কিছুদূর এগোতেই তার সামনে আরেকটা ট্রাক পড়ে। এই ট্রাকে 4 জন নাজি সৈনিক ছিল, আর তখন তাদের মধ্যেই একজন কর্পিকে ঘোড়া থেকে নামতে বলে। সেও শান্তভাবে ঘোড়া থেকে নেমে সামনে এগিয়ে যায়, আর সৈন্যরাও তার ব্যাগ চেক করে সব সোনা পেয়ে যায়। সৈন্যরা কর্পির সব সোনা নিয়ে কর্পিকে মারার সিদ্ধান্ত নেয়। কর্পি তাদের পরিকল্পনা বুঝতে পেরে তার কুকুরকে সেখান থেকে পালিয়ে যেতে আদেশ দেয়। কুকুরটা যখন দৌড়ে পালাচ্ছিল, তখন একজন সৈনিক কুকুরটাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। আর এটা থেকেই বোঝা যায় নাৎসি সৈনিকরা কি পরিমাণ হিংস্র ছিল। কুকুরটার ভাগ্য ভালো ছিল, তার গায়ে কোনো গুলি লাগেনি, আর সে ওখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর একটা সৈনিক কর্পির পিঠে বন্দুক ঠেকায় আর তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। ঠিক তখনই কর্পি তার পকেট
থেকে একটা চাকু বের করে। সে চোখের পলকেই চাকুটা শরীরটার মাথায় ঢুকিয়ে দেয় আর সে সেখানেই মারা যায়। আর আমার কাছে এই গল্পের সব থেকে চমৎকার আর ইন্টারেস্টিং সিন এটাই মনে হয়েছে। মনে হচ্ছিল যেন হঠাৎ একটা সিংহের ঘুম ভেঙে গেল। কর্পি আসলে শুধু একজন কমান্ডোই না, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বোচ্চ শত্রু মারার খেতাবপ্রাপ্ত যোদ্ধা। এদিকে বাকি 3 জন সৈনিকও কর্পির আক্রমণ দেখে ঘাবড়ে যায়। তারা কর্পিকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু আপনারা তো জানেনই কর্পি ছিল একজন দুর্ধর্ষ কমান্ডো। সে সেকেন্ডের মধ্যেই আরো একজন সৈনিককে ঘায়েল করে ফেলে। আরেকজন কর্পির দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আর তখন কর্পি মরা সৈনিকের বডি সামনে ঢাল বানিয়ে নেয় আর গুলি থেকে বেঁচে যায়। এরপর গুলি চালানো ওই সৈনিকের মাথা হেলমেট দিয়ে থেতলে মেরে ফেলে তাকে। কিন্তু বেঁচে যাওয়া আরেকটা সৈনিক কর্পিকে পেছন থেকে এসে ঝাপটে ধরে। তখন কর্পি তাকে অনেক মারে আর একদম শেষে তার বন্দুক দিয়েই তাকে শুট করে মেরে ফেলে। এদিকে সামনে থাকা ব্রুনো আর তার সেনারা এই গোলাগুলির শব্দ শুনে ফেলে। পেছনে কি হয়েছে সেটা দেখার জন্য তারা আবার ফিরে আসে, কিন্তু ততক্ষণে কর্পি সেখান থেকে চলে গেছে। ব্রুনো দেখে তার 4 জন সৈনিক সেখানেই মরে পড়ে আছে। একজন আদমরা অবস্থায় ছিল। ব্রুনো তার কাছে এসে দেখে তার কাছে একটা সোনার টুকরা। এটা দেখে তার বুঝতে বাকি থাকে না যে ওই লোকটাই সেনাদেরকে মেরেছে আর তার কাছে অনেক সোনা আছে। আর তাই এবার লোভী ব্রুনো কর্পির পিছু নেয়। ব্রুনোর কাছে ট্যাঙ্ক ছিল, তাই খুব তাড়াতাড়ি সে কর্পিকে ধরেও ফেলে। সে কর্পিকে দেখা মাত্রই দূর থেকে ট্যাঙ্কের গোলা ছুটতে শুরু করে, কিন্তু কর্পি তখন ঘোড়া নিয়ে জোরে দৌড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে ট্যাঙ্কের টার্গেটের বাইরে চলে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটা মাইন গ্রাউন্ডে চলে আসে। এখানে পুরো মাঠ জুড়ে নাজিরাই মাইন পুঁতে রেখেছিল। কর্পি তার ঘোড়া নিয়ে খুব সাবধানে মাইন গ্রাউন্ডের দিকে হাঁটতে থাকে। পেছন থেকে উলফ গুলি চালাতে থাকে, কিন্তু ব্রুনো তাকে নিষেধ করে আর বলে কিছুক্ষণের মধ্যেই ওই বুড়ো বিস্ফোরিত হয়ে যাবে। আর ঠিক তখনই তার ঘোড়াটা একটা মাইনের উপর পাড়া দেয়। সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। ঘোড়াটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কর্পিও গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ব্রুনো ট্যাঙ্ক নিয়ে কর্পির কাছে আসে। কর্পি তখন মাটি থেকে কুড়িয়ে তার সোনাগুলো ব্যাগে ভরছিল। ব্রুনো ট্যাঙ্ক নিয়ে সেখানেই থেমে যায় আর কর্পিকে দূর থেকে দেখতে থাকে। আসলে সোনাগুলো নেওয়ার জন্য ব্রুনো মাইন গ্রাউন্ডে যেতে চাচ্ছিল না, এজন্য সে কর্পিকে মারার জন্য একটু অপেক্ষা করে, যাতে সোনাগুলো কর্পি নিজেই ব্যাগের ভেতরে ভরে তার কাজটা সহজ করে দেয়। যখন কর্পির সব সোনা ব্যাগে ভরা শেষ হয়, ব্রুনো তার সেনাদেরকে আদেশ দেয় কর্পিকে মারার জন্য। কিন্তু কর্পি এত বোকা না, সে সামনে থাকা একটা মাইনের উপরে পাথর ছুড়ে মারে আর সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ হয়। চারিদিকে ধোঁয়া ছেয়ে যায় আর কর্পি এই সুযোগে ধোঁয়ার আড়ালে পালাতে থাকে। এদিকে ব্রুনোর সেনারা কর্পিকে দেখতে না পেয়ে ধোঁয়ার ভেতরেই এলোপাতাড়ি গুলি করতে থাকে, কিন্তু কর্পি হাতে একটা ঢাল নিয়ে গুলির মোকাবেলা করে। এরপর ব্রুনো তার একটা সৈনিককে মাইনফিল্ডের দিকে পাঠায়, কিন্তু ওই সৈনিক ভুল করে একটা মাইনের উপর পা রাখে আর সেখানেই উড়ে যায়। এরপর ব্রুনো আরো 2টা সেনাকে ভিতরে পাঠায়। এই দুজনও মাইনের বিস্ফোরণে উড়ে যায়। এদিকে এতগুলো মাইন বিস্ফোরণের কারণে সেখানে অনেক ধোঁয়া তৈরি হয়েছে। কর্পি এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কর্পিকে এত সহজে ব্রুনো ছাড়বে না। তাই সে সিদ্ধান্ত নেয় 2 জন ফিনিশ তরুণীকে ট্যাঙ্কের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে, যাতে মাইন বিস্ফোরণে ট্যাঙ্কের কিছুই না হয়। মেয়েদের ঢাল বানিয়ে তারা মাইনফিল্ড পার করবে। উলফ গাড়ির ভেতরে থাকা সব থেকে ভীতু 2 জন মেয়েকে ধরে নিয়ে আসে। তাদের 2 জনকে কোমরে দড়ি বেঁধে ট্যাঙ্কের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। ব্রুনো ট্যাঙ্ক থেকে নেমে এসে ওই জায়গাটা তল্লাশি করে যেখানে কর্পির ঘোড়া বিস্ফোরিত হয়েছিল, আর সেখানেই সে কর্পির কুকুরের একটা ট্যাগ পায়। ট্যাগের মাঝখানে কর্পির পরিচয় লেখা ছিল। সেটা নিয়ে ব্রুনো ট্যাঙ্কের ভেতরে চলে আসে। ট্যাঙ্কের ভেতরে থাকা রেডিওর মাধ্যমে ব্রুনো তার হেড অফিসে কল দেয়। হেড অফিসার ব্রুনোকে বলে ওই বুড়ো লোকটার নাম কর্পি, তুমি ওর পিছু করা বন্ধ করে দাও। অফিসার তাকে আরো বলে তোমার 7 কপালের ভাগ্য যে তুমি ওনার সাথে দেখা হওয়ার পরেও বেঁচে আছো, কারণ কর্পি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে ডেঞ্জারাস কমান্ডো ছিল। ব্রুনো তার ব্যাপারে আরো জানতে পারে যে কর্পির পরিবারের সবাইকে রাশিয়ান সৈন্যরা মেরে ফেলেছিল, আর এরপর থেকেই কর্পি তার অফিসারদের কমান্ড মানা বন্ধ করে দিয়েছিল। তাই তাকে কোর্ট মার্শালের দরুন শাস্তি দেওয়া হয়। কিন্তু এরপর অফিসাররা তাকে যুদ্ধে একাধিক রাশিয়ান সৈনিকদেরকে মারার বিষয়টা মাথায় রেখে মুক্ত করে দিয়েছিল। কর্পি যুদ্ধের সময় প্রায় 3000-এরও বেশি রাশিয়ান সৈনিককে একাই হত্যা করেছে। এসব বলার পর হেড অফিস থেকে অফিসার ব্রুনোকে বলে অনেকেই মনে করে কর্পি অমর, তাকে মারা সম্ভব না, তাই তুমি তাকে তার মতোই থাকতে দাও। আর নিজের ভালো চাও তো এমন লিজেন্ডের ধারে কাছেও যেও না। কিন্তু ব্রুনো এসব শুনে একদমই ভয় পায় না, কারণ যুদ্ধে হারার কারণে নাজি সেনারা শাস্তি ভোগ করতে যাচ্ছে। অর্থাৎ ওই সময় একটা নিয়ম ছিল, যদি যুদ্ধে কোনো সেনাবাহিনী হেরে যায় তবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি পেতে হবে। আর এজন্যই নাজি সৈনিকেরা এমন হিংস্র হয়ে গিয়েছিল। ফেরার পথে তারা যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল, যে স্থাপনা দেখছিল সেটাই ধ্বংস করে ফেলছিল। এজন্য ব্রুনো ভাবে যদি এই সোনাগুলো সে পেয়ে যায় তাহলে আরামায়েশে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। এরপর আমরা আবারও কর্পিকে দেখি, সে
হাঁটতে হাঁটতে একটা ট্রাকের সামনে চলে আসে। ট্রাকটা কিছুক্ষণ আগেই নাজিরা ধ্বংস করে গেছে, এখনো সেখান থেকে ধোঁয়া উঠছে। আর চোখের আড়াল হতে সে ট্রাকের নিচে শেল্টার নেয় আর ছুরি দিয়ে শরীরের ভেতরে থাকা বুলেট আর মাইনের ধাতব অংশগুলো বের করতে থাকে। এরপর সে ক্ষতস্থানে মাটি লাগিয়ে দেয়। তখন আমরা দেখি তার কুকুরটা দৌড়ে আসছে। যেহেতু কর্পি তাকে অনেক দূরে যেতে বলেছিল, তাই কুকুরটা তার কাছে যায় না, তাকে দূর থেকেই দেখে। আসলে এই কুকুরটা অনেক বুদ্ধিমান ছিল। এদিকে কর্পির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রক্তক্ষরণের কারণে তার শরীরটাও দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে ট্রাকের নিচে ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে কয়েক ঘন্টা পরেই সেখানে নাজি সেনারা চলে আসে। মোটরের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় নাজিরা তাকে খোঁজার জন্য জার্মান শেপার্ডও নিয়ে এসেছে। এটা দেখে সে ট্রাকের নিচে নিজেকে লুকিয়ে ফেলে। সে সুযোগ বুঝে নাজিদের একটা চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায় আর সেখানে ডিজেলের সিলিন্ডারটা ফুটো করে দেয় আর নিজের পুরো শরীরটা ডিজেলে মাখিয়ে নেয়। এটার কারণ হলো কুকুর তার গন্ধ পাবে না। নাজিরা সেখানেই তার গাড়ি থামিয়ে চিন্তা করে কিভাবে তাকে খুঁজে বের করবে। আর একটা সুযোগ পেয়ে কর্পি সেখান থেকে পালাতে যায়, কিন্তু তখনই একটা কুকুর তাকে দেখে ফেলে আর ঘেউ ঘেউ করতে থাকে। ব্যাস, কর্পি আবারও ধরা খেয়ে গেছে। তাকে লক্ষ্য করে নাজিরা এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে আর সেও দৌড়তে থাকে। তখন একটা গুলি তার পায়ে এসে লাগে। গুলি খেয়েও কোন রকমে কর্পি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর ব্রুনো তখন একটা কুকুর তার পেছনে ছেড়ে দেয়। যেহেতু কর্পির পুরো শরীর ডিজেলে মাখা ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে সে একটা ম্যাচ দিয়ে নিজের শরীরেই আগুন ধরিয়ে দেয়, যাতে করে কুকুরটা তার কাছে আসতে না পারে। চিন্তা করা যায় এই ব্যাপারটা। আপনি হলে কি কখনো পারতেন নিজের শরীরে আগুন ধরাতে? যাই হোক, এই সুযোগ নিয়ে সে পাশের একটা নদীতে ঝাঁপ দেয়। নদীর পানিতে সেনারা গুলি করতে থাকে, কিন্তু ব্রুনো তখন তাদেরকে থামায় আর বলে কর্পি নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও তো একবার উপরে আসবে, আর তখন আমরা তার উপরে গুলি চালাবো। কিন্তু তারা তো আসলে জানে না তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। কর্পি অনেকক্ষণ ধরে পানির নিচে ডুবে থাকে। সে ছিল সেরাদেরও সেরা কমান্ডো, আর তাই সাধারণ মানুষের থেকে অনেক বেশি সময় সে নিজের শ্বাস ধরে রাখতে পারত। এরপর যখন সে পানির উপরে আসে, তখনই সৈন্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু সে সাথে সাথে আবারও পানির নিচে চলে যায়। তারপর আমরা দেখি পানির উপরে রক্ত ভাসছে। এটা দেখে তারা সবাই ভাবে কর্পি হয়তো মারা গেছে। আর তাই ব্রুনো তার 3টা সৈনিককে একটা ছোট্ট নৌকায় করে নদীর মাঝখানে পাঠায়, যেন তারা পানির নিচ থেকে সোনাগুলো খুঁজে আনতে পারে। নদীর মাঝে পৌঁছে একটা সৈনিক পানিতে ঝাঁপ দেয়, আর তখনই কর্পি তাকে পানির নিচেই মেরে ফেলে। আর ওই সৈনিকের রক্ত পানির উপরে ভেসে আসতে থাকে। এটা দেখে ব্রুনো দ্বিতীয় সৈনিককে লাফ দিতে বলে। দ্বিতীয় সৈনিক পানিতে নামার পরে আবারও নদীর গভীর থেকে রক্ত ভেসে উপরে চলে আসছে। এটা দেখে তৃতীয় সৈনিকটা অনেক ভয় পেয়ে যায়। সে নৌকা দিয়ে নদীর অন্য প্রান্তে যেতে শুরু করে, কিন্তু উলফ রাগ হয়ে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর নদীর ওই পারে কর্পি উঠে আসে, আর ওই মৃত সৈনিককে ঢাল বানিয়ে সে সেখান থেকে দৌড়তে শুরু করে। এপার থেকে সৈন্যরা তার উপর গুলি চালাচ্ছিল, কিন্তু তার গায়ে কোনো গুলি লাগে না। তখন ব্রুনো দেখে কর্পির কুকুর নদীর এপার থেকে ঘেউ ঘেউ করছিল, কারণ সে সাঁতরে ওই পারে যেতে পারবে না। কিন্তু সে কর্পির কাছে যেতে চায়। তার কুকুরকে দেখে ব্রুনোর মাথায় একটা বুদ্ধি আসে। অন্যদিকে কর্পি হাঁটতে হাঁটতে একটা শহরে এসে পৌঁছায়, কিন্তু এসে দেখে পুরো শহর দাউ দাউ করে জ্বলছে। নাজিরা এই শহরটাকেও জ্বালিয়ে দিয়ে গেছে। কর্পির শরীর যেন আর কিছুতেই চলছে না। এরপর সে একটা পরিত্যক্ত গ্যাস স্টেশনে আসে, ভেতরে একটু ঘুমানোর চেষ্টা করে। ঘুমে যখন তার চোখ লেগে আসে, তখন সে তার কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনতে পায়। কর্পি বাইরে এসে তার কুকুরের কাছে যায়। সে দেখতে পায় তার কুকুরটার গায়ে একটা ডায়নামাইট লাগানো আছে। সে দ্রুত তার কুকুরের গা থেকে ডায়নামাইটটা খুলে দূরে ফেলে দেয়, কিন্তু তখনই সেটা বিস্ফোরণ হয় আর কর্পি তার কুকুরকে নিয়ে পাশে উড়ে গিয়ে পড়ে। আর এই বিস্ফোরণের আঘাতে কর্পি জ্ঞান হারায়। ব্রুনো সেই ডায়নামাইটের শব্দ অনুসরণ করে সেখানে চলে আসে। যখন কর্পির জ্ঞান ফেরে, সে ব্রুনোকে দেখতে পায়। ব্রুনো তার সব সোনা নিজের কাছে নিয়ে নেয়, আর সোনার ছোট্ট একটা অংশ কর্পির পকেটে ঢুকিয়ে দেয়। আর সেখানেই কর্পিকে তারা ফাঁসিতে ঝুলায়। কি ভাবছেন কর্পি সেখানেই মারা যায়? ব্রুনো এটা ভেবেই সেখান থেকে চলে গেছে, কিন্তু কর্পিকে যেখানে ঝুলানো হয়েছিল সেখানে থাকা একটা বড় ব্রেকের উপরে সে পা রাখে, আর আরেকটা পা একটা ভাঙা রডের ভেতরে ঢুকিয়ে দেয়। আর এভাবে সে তার গলার উপর দড়ির চাপ কমায়। যদিও সে অনেক যন্ত্রণা পাচ্ছিল, কিন্তু প্রাণে বেঁচে যায়। সারা রাত কর্পি এভাবেই ঝুলেছিল। সকাল হতেই একটা পুরনো বিমান কর্পির সামনে এসে ল্যান্ড করে। বিমানের বাতাসে কর্পির দড়ি ছিঁড়ে যায় আর সে নিচে পড়ে যায়। প্লেনের দুজন পাইলট মূলত এখানে এসেছিল গ্যাস খোঁজার জন্য, কারণ তাদের বিমানের গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস খুঁজতে খুঁজতে তারা কর্পিকে খুঁজে পায়। তখন একজন পাইলট আরেকজনকে বলছিল এই লোকটাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও, আর তাই সে কর্পিকে গুলি করতে কাছে আসে। কর্পির পায়ে তো রড ঢুকানো ছিল, আর সেই রডটাই সে লাথি দিয়ে পাইলটের পায়ে ঢুকিয়ে দেয়। পাইলট তখন মাটিতে পড়ে একটা পাথরে বাড়ি খায়, আর সে সেখানেই জ্ঞান হারায়। এদিকে কি হচ্ছে সেটা দেখার জন্য আরেক পাইলট যখন কাছে আসে, তখন কর্পি তাকেও ইট দিয়ে মাথায় বাড়ি দেয়। ওই পাইলটও বেহুশ হয়ে যায়। এরপর কর্পির কাছে মনে হয় সে তার সোনা আর কখনো হয়তো ফিরে পাবে না, তাই ব্রুনোর দেওয়া সেই ছোট্ট টুকরাটা সে মাটিতে পুঁতে ফেলে। এরপর সে একজন পাইলটকে একটু নড়তে দেখে। সে তার দিকে গুলি তাক করে। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। সেই বিমানটা ব্যবহার করে ব্রুনোকে খুঁজতে যাবে। এরপর সে তার শরীরে থাকা বুলেট আর মেটালের টুকরাগুলো বের করতে শুরু করে, আর তার ক্ষত স্থানগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এগুলো দেখে জীবিত পাইলটটা অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে আসলে এটা কি কোনো মানুষ নাকি মানুষরূপী মনস্টার। আর এসবের মধ্যেই কর্পি তার কুকুরটাকে সেখানে
সেখানে রেখেই বিমান নিয়ে উড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ব্রুনোর রাস্তার সামনে একটা বিশাল বিমান ক্রাশ করেছে। সেটা দেখে তারা গাড়ি থামিয়ে দেয় আর বিমানের কাছে এগিয়ে যায়। তারা দেখতে পায় বিমানের পাইলট মারা গেছে, কিন্তু উলফ তখন লক্ষ্য করে যে পাইলটের গলায় একটা রশি পরানো, যেটা তারা কর্পির গলায় বেঁধেছিল। আর এটা দেখে ব্রুনোর আর বুঝতে বাকি থাকে না কর্পি আবারও ফিরে এসেছে। এবার কর্পির এমন কাজ দেখে নাজি সেনার পুরো দলটাই ভয়ে কাঁপতে শুরু করে। ব্রুনো তাদের সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এরপর দুজন সৈনিক ফিনিশ মেয়েদের সেই ট্রাকের ভেতরে আসে আর তারা একজন আরেকজনের সাথে কর্পির ব্যাপারে কথা বলছিল। তাদের কথা শুনে ভেতরে থাকা একটা মেয়ে হাসতে থাকে। সে সেনাদেরকে বলে কর্পিকে মারা শুধু কঠিন না, অসম্ভব। অনেক রাশিয়ান সেনারা তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হয়নি। আর যারাই তাকে মারতে গিয়ে সফল হয়নি তাদের সবাইকেই তার হাতে মরতে হয়েছে। ফিনল্যান্ডের সবাই কর্পির নাম দিয়েছে শিশু। না বন্ধুরা, এটা শিশু না, ফিনিশ ভাষায় এই শব্দটার অর্থ হচ্ছে বীর। আর এগুলো বলে মেয়েটা মুচকি হাসতে থাকে, কারণ সে জানে এখানে সব সৈনিকদের কপালে দুঃখ আছে। আর ঠিক তখনই সেখানে একটা সৈনিকের মাথায় গুলি লাগে আর সে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। কি হয়েছে এটা দেখার জন্য আরেকটা সৈনিক বাইরের দিকে উকি দেয়। তখন তাকেও কর্পি টেনে নিচে ফেলে দেয় আর সে ট্যাঙ্কের নিচে চাপা পড়ে মারা যায়। অ্যানা তখন মৃত সেনাদের কাছ থেকে বন্দুক নিতে যায়, কিন্তু ঠিক তখনই কর্পি ট্রাকের ভেতরে ঢোকে। আর তার বুঝতে বাকি থাকে না যে নার্জিরা এই নির্দোষ ফিনিশ মেয়েগুলোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর তাই কর্পি নিজেই অ্যানার হাতে একটা বন্দুক তুলে দেয়। এরপর কর্পি ওই ট্রাক ড্রাইভারকে মেরে ফেলে আর অ্যানাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। আর সে অ্যানাকে দিয়ে তাদের গাড়িটা ট্যাঙ্কের কাছে নিয়ে যায়। ট্রাকটা গাড়ির কাছে আসতেই সে ট্যাঙ্কের উপরে ঝাঁপ দেয়। ট্যাঙ্কের ভেতরে থাকা লোকদের একটু সন্দেহ হতে থাকে। তাদের সন্দেহ দূর করার জন্য মেয়েরা মৃত সৈনিকদের বডিটা ট্রাকের পেছন থেকে একটু নড়িয়ে চড়িয়ে দেখায়। আর এটা দেখে ট্যাঙ্কের সেনারা ভাবে সবকিছু তাদের কন্ট্রোলেই আছে। এরপর অ্যানা তাদের ট্রাক অন্য ট্রাকের পাশাপাশি নিয়ে আসে। আর তখন বাকি মেয়েরা তাদের হাতে থাকা বন্দুক দিয়ে ওই ট্রাকের সব সেনাদেরকে গুলি করে মেরে ফেলে। এমনকি অ্যানাও তার হাতে থাকা রিভলভার দিয়ে ট্রাকের ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। এভাবে পুরো এক ট্রাক সেনাকে তারা শেষ করে দেয়। আপনারা যারা মেয়ে মানুষদেরকে ভয় পান না, তারা ভালো করে বিষয়টা দেখে নিন। তারা চাইলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর অন্যদিকে কর্পি তখন ট্যাঙ্কের উপরে, সে ট্যাঙ্কের ভেতরের গেট ভাঙার চেষ্টা করছিল। তখন ড্রাইভার হঠাৎ করে ট্যাঙ্কটা ব্রেক করে দেয় আর কর্পি নিচে পড়ে যায়। উলফ বাইরে এসে তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু কর্পি আবারও ট্যাঙ্কের উপরে উঠে আসে। উলফ আর কর্পি মারামারি করতে করতে আবারও নিচে পড়ে যায়। ট্যাঙ্কের ভেতরে বসে থাকে শুধু ব্রুনো আর শুট নামের আরেকজন সেনা। সে মূলত ট্যাঙ্কের ড্রাইভার ছিল। ওরা দুজন নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পেছনে থাকা কর্পি উলফকে খুব বাজেভাবে মারতে থাকে। আর তখনই সেখানে মোটরসাইকেল নিয়ে দুজন নাজি সেনা চলে আসে, কিন্তু তারা কর্পিকে দেখেই চিনে ফেলে আর সেখান থেকে ভয়ে উল্টো দিকে দৌড় দেয়। আর কর্পি উলফকে না মেরেই তাদের মোটরসাইকেল নিয়ে ট্যাঙ্কের পিছনে ধাওয়া করে। উলফ মনে মনে ভাবছিল, যাক, এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি। কিন্তু তারপরেই আমরা দেখি সেই মেয়েদের গ্যাং বন্দুক হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তারা এখন সব নির্যাতনের প্রতিশোধ নেবে। আসলে এজন্যই কর্পি তাকে নিজে না মেরে তাদের হাতেই ছেড়ে দিয়েছে। এরপর ব্রুনো আর শুট একজন পাইলটের সাথে দেখা করে। তারা এখান থেকে বিমান নিয়ে পালানোর প্ল্যান করছে। তখন পাইলট তাকে বলে, আমার বিমানে কেবল একজন মানুষেরই বসার জায়গা হবে। তখন ব্রুনোর সাথে সাথে এই শুটকে শুট করে দেয়, মানে যেমন নাম তেমন ফল আর কি। ব্রুনো তখন প্লেনে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই কর্পিও সেখানে চলে আসে আর সেই বিমানটাকে টেক অফ করতে দেখে সেদিকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। কর্পি সেই মোটরসাইকেলে ছিল আর সে অনেক দ্রুত চালিয়ে এসে তার হাতে থাকা পাথর কাটার কুড়ালটা দিয়ে বিমানের নিচে ঢুকে যায়। ব্রুনো তখন ভাবে, যাক, অবশেষে কর্পির হাত থেকে সে বেঁচে গেছে। এদিকে বিমানের নিচে কর্পির চাকা ধরে ঝুলে আছে আর তার হাতে থাকা কুড়াল দিয়ে সে বিমানটার ভেতরেই ফুটো করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে সে বিমানে ছিদ্র করে ভেতরে ঢুকে আসে। ব্রুনো প্লেনের ভেতরে কিছু একটা শব্দ শুনে পাইলটকে জিজ্ঞেস করে, এটা কিসের শব্দ? পাইলট বলে, আমার এই বিমানটা অনেক বেশি পুরনো, তাই ভেতরে এরকম শব্দ হতেই থাকে। কিন্তু ব্রুনোর সন্দেহ হয় আর তাই সে চেক করার জন্য বিমানের ভিতরের দিকে আসে। আর দরজা খুলেই সে বোমের রুমে ঢুকতেই দেখে কর্পি। তখন তাদের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। কর্পি এত বেশি জখম হয়েছিল যে তার শরীর আর চলছিল না। আর এই সুযোগে ব্রুনো তাকে অনেক মারতে থাকে, কিন্তু কর্পি কোনোভাবেই হার মানে না। এক পর্যায়ে ব্রুনো একটা মেটাল বেল্ট হাতে পেঁচিয়ে নেয় আর সেটা দিয়ে কর্পিকে মারতে থাকে। কর্পি মার খেতে খেতে বেল্টটা ধরে বসে আর তাদের নিচে থাকা একটা বোমের মধ্যে সেটা লাগিয়ে দেয়। তারপর কর্পি বোমটা রিলিজ করে দেয় আর বেল্টের সাথে বেঁধে থাকা ব্রুনো মাটিতে গিয়ে বোমের সাথে ব্লাস্ট হয়ে যায়। এমন সময় কর্পি ভাবে এবার একটু বিশ্রাম নেওয়া যাক, কিন্তু সে হঠাৎ করে খেয়াল করে বিমানটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। সে সামনে এসে দেখে ব্রুনোর সাথে যখন সে মারামারি করছিল তখন পাইলটের গায়ে গুলি লেগেছে, তাই বিমান এখন নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে যাচ্ছে। এবার কর্পি বাঁচার সব আশা ছেড়ে দেয়। সে তার সব সোনাগুলো বুকে ধরে রাখে আর বিমানের একদম পেছনে গিয়ে বসে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বিমানটা একটা ডোবায় গিয়ে ক্রাশ করে। এরপর দৃশ্য পাল্টায়। আমরা দেখি একটা নাজি ট্যাঙ্ক ফিনিশ আর্মি ক্যাম্পের দিকে আসছে আর এটা দেখে ফিনিশ আর্মিরা ট্যাঙ্কটাকে ধ্বংস করার
করার প্রস্তুতি নেয়, কিন্তু ট্যাঙ্ক আরো কাছে আসতেই তারা বুঝতে পারে এখানে ছিল সেই ফিনিশ তরুণীরা যারা একজন নাজি সেনাকে মেরে ট্যাঙ্কে ঝুলিয়ে নিয়ে আসছে। আর এটা সত্যি সত্যি একটা আইকনিক সিন, মুগ্ধ হয়ে দেখার মতো একটা দৃশ্য। অন্যদিকে আমরা দেখি কর্পি ডোবার ভিতর থেকে বের হয়ে আসছে। এই যাত্রায়ও সে বেঁচে গেছে, আর হয়তো ফিনিশদের মধ্যে ছড়িয়ে পড়া কথাটাই সত্যি, কর্পিকে মারা অসম্ভব। কয়েকদিন পরে আমরা দেখি কর্পি তার কুকুরের সাথে হেলসিঙ্কি শহরের একটা ব্যাংকে যাচ্ছে। হেলসিঙ্কি হলো ফিনল্যান্ডের রাজধানী। সে ব্যাংকে ঢুকতেই সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে কর্পির নাম শুনলেই তখন সবাই কাঁপাকাঁপি শুরু করে দিত, আর সামনে থেকে দেখে তাদের সবার চোখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কর্পি সোজা কাউন্টারে এগিয়ে যায়, সেখানে তার ব্যাগ ভর্তি সোনা সে টেবিলের উপরে ঢেলে দেয়, আর এই সোনার সমপরিমাণ টাকা দাবি করে। আর এখানেই এই সুন্দর মুভিটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো কর্পির এই অবিশ্বাস্য জার্নি? একজন সাধারণ মানুষ যার সম্বল বলতে ছিল শুধু তার কুকুর আর নিজের উপরে বিশ্বাস। সে কিন্তু কোনো সুপার হিরো ছিল না, এমনকি ছিল না তার কাছে কোনো সুপার পাওয়ার। তার আসল শক্তি ছিল তার ভেতরের শিশু, সেই হার না মানার জেদটা। আমাদের সবার জীবনে এমন নাৎসিদের মতো বাধা বিপত্তি আসতেই থাকে। পরিস্থিতি আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চায়, আমাদেরকে মাটিতে মিশিয়ে দিতে চায়। কিন্তু কর্পির গল্পটা আমাদেরকে একটা কথাই মনে করিয়ে দেয়, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়াইয়ের সুযোগ আছে। বাইরের চেহারা বা বয়স দিয়ে কাউকে বিচার করাটা কত বড় ভুল হতে পারে, এই গল্পটা তার সেরা উদাহরণ। তাই নিজের ভেতরের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। কে জানে, আপনার ভেতরে হয়তো কর্পির মতোই এক অদম্য যোদ্ধা লুকিয়ে আছে, শুধু জেগে ওঠার অপেক্ষা। আর এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রিল্যান্সার নাজিদুল ভাই। তিনি বলেছিলেন, আই উইশ মাই লাইফ ইজ লাইক দিস, গড ইজ দ্য গ্রেটেস্ট গিভার। আশা তো আমরা সবাই করতে পারি ভাই, তবে আপনি ঠিকই বলেছেন, বাকি সবকিছুই স্রষ্টার হাতে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো গল্প নিয়ে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।